গাড়ি মেরামতকারী এক সাধারণ মেকানিক, যিনি পৃথিবীর সবচেয়ে ধনী বিনিয়োগকারীদের $1 বিলিয়ন অর্থাৎ প্রায় ৮,৫০০ কোটি টাকার সমান ঠকিয়েছিলেন। এমন এই আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছিল আমেরিকার মতো এক শক্তিশালী দেশে, যেখানে এমন একটি বড় স্ক্যাম চালানো এক কথায় সাহসিকতার ব্যাপার। এই মেকানিকের কাণ্ডকারখানা এতটাই চমকপ্রদ ছিল যে তিনি কোনো ব্যাংক থেকে ঋণ এবং লুট ছাড়াই এই বিপুল অর্থ তিনি সোলার প্যানেল বিক্রি করে অর্জন করেছিলেন। তার পরিকল্পনা এতটাই অদ্ভুত এবং অত্যন্ত ধূর্ত ছিল যা পৃথিবীর সবচেয়ে বড় শিল্পপতিদেরও তার জালে আটকে ফেলেছিল। তবে প্রশ্ন হলো, সে কি এমন কৌশল ব্যবহার করেছিল যা তাকে এমন বিশাল সাফল্য এনে দিয়েছিল? কে ছিল সে, যে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী বিনিয়োগকারীদের, এমনকি ওয়ারেন বাফেটের মতো একজন কিংবদন্তিকে পর্যন্ত তার নিজের জালে ফাঁসিয়ে ফেলেছিল? আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তার এই চতুর কৌশলটা কিভাবে ধরা পড়েছিল। সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি সবকিছু জানতে পারবেন। 2002 সালে জেফ কারপফ মার্টিনেজ ব্যাক স্ট্রিটে রোভারল্যান্ড ইউএসএ নামে একটি ছোট্ট গ্যারেজে গাড়ি মেরামতির মতো ছোট ব্যবসা শুরু করেছে, যেখানে সে এবং তার স্ত্রী পাওলেট আমিটো এবং একজন মেকানিক একসাথে কাজ করে নিজেদের সন্তানদের জন্য রোজগার করতেন। তবে বেশি দিন চলল না তাদের এই ব্যবসা। 2007 সালের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। 36 বছর বয়সেই সে পুরোপুরি বেকার হয়ে পড়ে এবং তাদের পরিবারের জন্যে খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ে। জেফ একজন বড়লোক হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু তার স্বপ্নও বাস্তবে পরিণত হওয়ার পথে একের পর এক বাধা এসে দাঁড়িয়েছিল। সে যখনই ভাবত যে এবার হয়তো সফল হবে, তখনই কোনো না কোনো সমস্যা এসে সেই স্বপ্নকে ক্ষতিগ্রস্ত করত। তবে জেফের মধ্যে ছিল এক অদম্য ইচ্ছাশক্তি। সে কখনোই থেমে থাকত না। নিজের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য সে প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করত। তাছাড়া তার ঋণের বোঝা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে একদিকে বাড়ির ভাড়া, অন্যদিকে দৈনন্দিন খরচ, সবকিছুই তার জন্য অস্বাভাবিক হয়ে পড়েছিল। একসময় তার জীবনের সব আশা ভরসা তলানিতে গিয়ে পৌঁছে গিয়েছে। পরিবারকে বাঁচাতে এবং সন্তানদের খাওয়ানোর জন্য সে বাধ্য হয়ে মাদক বিক্রি শুরু করে, কিন্তু মাদক বিক্রি করেও তার পরিস্থিতি খুব একটা ভালো হলো না। সেই সময় মাদক বিক্রি করাও তার কাছে আর কোনো ভালো উপায় বলে মনে হচ্ছিল না। অতএব পথ খুঁজতে শুরু করলো জেফ। সে চাকরি খুঁজতে শুরু করেছে। তখনই রোভারল্যান্ডের একজন প্রাক্তন গ্রাহক সৌর প্যানেল বিক্রি করার জবের অফার দেয় এবং অবশেষে সে সোলার প্যানেল বিক্রির চাকরি পেয়ে যায়। সোলার প্যানেল বিক্রির কাজ করতে গিয়ে তাকে দিন রাত বিভিন্ন মানুষদের সঙ্গে মিটিং করতে হতো, আর এতে তার কাছে মানুষের প্রতিক্রিয়া জানার সুযোগও তৈরি হয়েছিল। কিছুদিন পর তার মাথায় এক নতুন আইডিয়া খেলে যায়। এই আইডিয়াটা ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। জেফ কারপফ এমন এক আইডিয়া নিয়ে ভাবতে শুরু করেছিল যা শুধুমাত্র তার ব্যবসা নয়, পুরো সোলার প্যানেল ইন্ডাস্ট্রিকেই নতুন দিশা দেখিয়েছিল। অনেক মানুষ সোলার প্যানেল কিনতে চাচ্ছিল, কিন্তু একটি বড় সমস্যা ছিল প্যানেলগুলো চুরি হয়ে যাওয়ার ভয়। এই চিন্তা তাকে ভাবাচ্ছিল কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তখনই তার মাথায় আসে একটি দুর্দান্ত আইডিয়া। যে কোনো সোলার প্যানেল চুরি হওয়ার থেকে রক্ষা করতে কেননা এমন কিছু তৈরি করা হয় যা সোলার প্যানেলগুলোকে নিরাপদ স্থানে রাখা যাবে এবং দিনে তাদের ব্যবহার করার পর রাতে সেগুলো আবার নিরাপদে ফেরত নিয়ে যাওয়া যাবে। সে বুঝতে পারে এর জন্য যদি সোলার প্যানেলগুলো ট্রাক বা ট্রেলার যুক্ত করা হয়, তবে রাতে এইগুলো নিরাপদ জায়গায় পার্ক করা সম্ভব। আর ভাবুন, যদি এটা সফল হয় তাহলে সোলার প্যানেল ব্যবহারের জন্য নতুন এক যুগের সূচনা হবে। এই নতুন ব্যবসার পরিকল্পনাটি একদম নিখুঁত এবং যুগান্তকারী ছিল, কিন্তু একটাই বড় সমস্যা ছিল। এটা বাস্তবে পরিণত করার জন্য জেফের কাছে ছিল না প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা। তবে সে হাল ছেড়ে দেন। তার লক্ষ্য ছিল একটাই, যা তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। একদিন সে তার শালককে ফোন করে, যিনি ছিলেন একজন দক্ষ মেকানিক। একসাথে তারা কাজ শুরু করল। তারা তৈরি করলো একটি মোবাইল সোলার জেনারেটর, একটি বিশেষ ফ্রেম যার নিচে টায়ার যুক্ত ছিল আর উপরে সোলার প্যানেল স্থাপন করা ছিল। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে ব্যবহারকারী দিনের শেষে সোলার প্যানেলগুলো টেনে নিয়ে গিয়ে সেফ জায়গায় রাখতে পারে। এর ফলে সোলার প্যানেলগুলো ছিল নিরাপদ এবং চুরির কোনো ভয় ছিল না। এটি ছিল এক নতুন প্রযুক্তি যা শুধু বাজারের চাহিদা পূরণ করবে না, বরং সোলার প্যানেল ব্যবহারে বিপ্লব ঘটিয়েছিল।
ছিল, আর এর সাথে বাজারে যেসব ডিজেল জেনারেটর ছিল তাদের তুলনায় এই সিস্টেম অনেক বেশি লাভজনক এবং নিরাপদ ছিল। এই আইডিয়াটি জেফকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে শুরু করল। সে বুঝতে পারছিল এই আইডিয়া তাকে ব্যবসার দুনিয়ায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, এবং এভাবেই তার জীবন এবং ব্যবসার এক নতুন অধ্যায় শুরু হয়। জেফের সোলার প্যানেলের ধারণা ছিল সত্যি বিপ্লবী, কিন্তু এই ব্যবসা শুরু করার জন্য তাকে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল। যদিও পোর্টেবল জেনারেটরের বাজার ছিল প্রায় $3 বিলিয়ন, তবে কিভাবে এ বাজারে প্রতিযোগিতা করা যাবে বা কিভাবে মানুষকে ডিজেল জেনারেটরের পরিবর্তে সোলার জেনারেটরের দিকে আকৃষ্ট করা হবে এর কোনো পরিষ্কার ধারণা ছিল না জেফের। কিন্তু ভাগ্য যেন তাদের সঙ্গেই ছিল। তাদের গাড়ি মেরামতের দোকানে এক কাস্টমার আসত যার নাম ছিল ওয়াটসন। ওয়াটসন ছিলেন একজন সফটওয়্যার পেশাদার। যখন সে জেফের সোলার প্যানেলের ধারণা শোনে তখন সে তাদের একটি কোম্পানি প্রতিষ্ঠা করার প্রস্তাব দেয়। 2008 সালের শেষের দিকে ওয়াটসন এবং তার সহযোগীরা মিলে প্রায় $3,68,200 ইনভেস্টমেন্ট করে এবং এই নতুন কোম্পানির নাম দেওয়া হয় পিওর পাওয়ার ডিস্ট্রিবিউশন। পরবর্তীতে নাম রাখা হয় ডিসি সোলার, এবং তারা একযোগে সোলার প্যানেলগুলোর মার্কেটিং শুরু করে। তবে তারা শুরুতে সাধারণ জনগণকে টার্গেট করেনি, বরং তারা ভেবেছিল যে তারা যদি সবচেয়ে বড় লক্ষ্যকে টার্গেট করতে পারে তবে তা আরও বেশি সফল হবে। তাই তারা সোজা চলে গেল হলিউডের দিকে, কারণ সে সময় সিনেমার সেটে ডিজেল জেনারেটর ব্যবহার করা হতো যেগুলো প্রচণ্ড শব্দ করত এবং পরিবেশের জন্য ক্ষতিকর ছিল। ডিসি সোলারের মোবাইল সোলার জেনারেটর ছিল এই সমস্যার সমাধান। এটা ছিল পরিবেশ বান্ধব এবং শব্দমুক্ত, যা সিনেমার সেটের জন্য আদর্শ ছিল, এবং তাদের পরিকল্পনা সফল হতে শুরু করল। একের পর এক বড় সিনেমার সেটে তাদের সোলার প্যানেল ব্যবহৃত হতে লাগে। 2009 সালে আমেরিকার জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং চলচ্চিত্র প্রযোজক যারা সেই সময় সিনেমার সেটে ডিসি সোলারের সোলার প্যানেল ব্যবহার করেছিলেন তাদের ছবি সামাজিক মাধ্যমেও শেয়ার করেছিলেন। এর ফলে ডিসি সোলার কোম্পানির পণ্য নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয় এবং এটি তাদের ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। শুরু থেকেই জেফ বুঝতে পেরেছিলেন যে বড় কিছু অর্জন করতে গেলে শুধু দক্ষতা নয়, শক্তিশালী নেটওয়ার্কও প্রয়োজন। তাই তিনি একেবারে নিজের চেষ্টা ও পরিশ্রম দিয়ে ধীরে ধীরে নিজের পরিচিতি বৃদ্ধি করতে শুরু করেন। তিনি প্রথমে ফ্লোরিডার ডেটোনা বিচে মোটর স্পোর্টসে তিনি একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করেন এবং তিনি নিউ ইয়র্কের একজন সুপরিচিত ব্যবসায়ী গ্লিবোফারের সাথে পরিচিতি করিয়ে দেন। ওই ব্যবসায়ী 2010 সালের সেপ্টেম্বরে লং আইল্যান্ড সিটির একটি হোটেলে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেই গ্যারি ন্যাপ নামে একজন আর্থিক মডেলার কার্সকে আইন সংস্থা নিক্সন পিভাডির সাথে পরিচয় করিয়ে দিতে সহায়তা করেছিলেন, যার একটি সুপরিচিত ট্যাক্স ক্রেডিট অনুশীলন ছিল। এই সময়ে আমেরিকান কংগ্রেস এমন একটি আইন পাশ করে যা সোলার প্যানেল কিনতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে একটি সুবর্ণ সুযোগ দেয়। এই নতুন আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি সোলার প্যানেল কেনার জন্য বিনিয়োগ করে তবে তারা সেই বিনিয়োগের 30% টাকা ট্যাক্স ক্রেডিট হিসেবে ফেরত পাবে। এটি ছিল সোলার শিল্পের জন্য এক বড় সুযোগ। একদিকে যেমন প্রতিষ্ঠানগুলো সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের খরচ বাঁচাতে পারবে, তেমনি 30% ট্যাক্স ক্রেডিটও পাবে। এটা ছিল এক ধরনের দ্বিগুণ লাভের সুযোগ। এই সাফল্যের মধ্যেই জেফ এবং তার দল ডিসি সোলার একটি নতুন অফার বাজারে নিয়ে আসে। তাদের নতুন অফারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো প্রথমে 30% অগ্রিম টাকা পরিশোধ করলেই বাকি 70% তারা মাসে মাসে দিতে পারবে। এই অফার ছিল এতটাই আকর্ষণীয় যে সারা বিশ্বের ব্যবসায়ী এবং কোম্পানি মালিকরা একে সাদরে গ্রহণ করল, যার মাধ্যমে ডিসি সোলারের ব্যবসা আরও দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তা জনপ্রিয় হয়ে ওঠে। 2011 সালের মার্চ মাসে জেফ একটি স্থানীয় বেসবল ম্যাচ দেখছিলেন। স্টেডিয়ামে হঠাৎ তার ফোনে একটি মেসেজ আসে। একটি নামকরা পেইন্ট কোম্পানি শেরউইন উইলিয়ামস 192টি মোবাইল সোলার জেনারেটরের অর্ডার দিয়েছে। এটি জেফের জন্য ছিল সবচেয়ে বড় অর্ডার, যার মূল্য ছিল $29 মিলিয়ন। এই অর্ডারটি তার কোম্পানির উন্নতির জন্য এক বিশাল অর্জন ছিল, যা তাকে আরও এগিয়ে যেতে প্রেরণা দেয়। একদিন আমেরিকান ব্যাংকও তার সঙ্গে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করে, কারণ তারা জানতো যে সোলার জেনারেটরের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেফ তার দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ব্যাংকটিকে বুঝিয়ে দেন যে সোলার
জেনারেটরের বাজারে বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি তাদেরকে নকল পরিসংখ্যান ব্যবহার করে তাদেরকে বিশ্বাস করান যে সোলার জেনারেটরের চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে। এর ফলস্বরূপ আমেরিকান ব্যাংক ডিসি সোলারকে তাদের প্রথম আর্থিক অংশীদার হিসেবে গ্রহণ করে। ব্যাংকটি সোলার জেনারেটর কিনে সেগুলো লিজ দেওয়ার পরিকল্পনা করে, যার মাধ্যমে মানুষ তাদের বিদ্যুৎ বিল কমাতে সক্ষম হবে এবং একই সঙ্গে ট্যাক্সের সুবিধাও পাবে। সবকিছু একের পর এক সাফল্য লাভ করতে থাকে। তবে সাফল্যের এই যাত্রা আরও অনেক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে। যেসব সমস্যা সামনে আসতে চলেছিল তা জেফকে তার ব্যবসা ও মনোভাব নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। ডিসি সোলার নামক এই কোম্পানির মালিক জেফ এবং তার টিম সোলার জেনারেটর তৈরির কোনো বাস্তব জ্ঞান ছাড়াই ব্যবসা শুরু করেছে। তাদের তৈরি সোলার জেনারেটরগুলো প্রায়ই কাজ করতো না এবং বারবার বন্ধ হয়ে যেত। কিন্তু জেফ ছিল নিজের বিলাসী জীবনযাপনে মগ্ন। নতুন বাড়ি, নতুন গাড়ি, অযথা খরচে মগ্ন। সোলার জেনারেটরের চাহিদা বাড়ানোর পরিবর্তে সে নিজের স্বার্থে ভোগবিলাসে ডুবেছিল। এরপর কোম্পানির জেনারেটরগুলো সঠিকভাবে বিক্রি হচ্ছিল না এবং কোনো কোম্পানি এগুলোর জন্য 5 থেকে 10 বছরের জন্য লিজ নিতে চাইছিল না। একদিকে কোম্পানির অবস্থা সংকটে, অন্যদিকে জেফের বিলাসিতা বাড়ছে। কিন্তু জেফ তাড়াতাড়ি বুঝে গিয়েছিল সে যদি এখানেই থামে তবে তার সবকিছু শেষ হয়ে যাবে। সে তখন একটি বিপজ্জনক পরিকল্পনা শুরু করল। নতুন ক্রেতাদের কাছ থেকে পাওয়া টাকা পুরনো ইনভেস্টরদের ফেরত দেওয়া। এটি ছিল একটি চূড়ান্ত পঞ্জি স্কিম যা তাকে কিছুদিনের জন্য লাভবান করেছে। কিন্তু সে এখানেই থামেনি। অবৈধভাবে নকল ডেটা আর নকল ডকুমেন্টের মাধ্যমে সরকারের কাছ থেকে ট্যাক্স ক্রেডিট আদায় শুরু করে, যার ফলে সে কোটি কোটি ডলার লুটে নিয়েছে। এখন জেফের ছিল আরো বড় কিছু করার পরিকল্পনা। তার লক্ষ্য ছিল বড় ইনভেস্টরদের প্রতারণা করা। সে প্রতিটি ইনভেস্টরকে বিশ্বাস করানোর জন্য নকল ডেটা দেখাতো, যেখানে সে বলতো সোলার জেনারেটরের চাহিদা খুব বেশি, অথচ বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত। জেফ জেনারেটরগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করত, যাতে ইনভেস্টররা মনে করে যে পণ্যগুলোর চাহিদা অত্যাধিক এবং ব্যবসাটি লাভজনক। সে সোলার জেনারেটরের নকল বিক্রির গল্প তৈরি করে ইনভেস্টরদের ফাঁদে ফেলত। তার এই চতুর প্রতারণা এতটাই সফল হয়েছিল যে শেল কোম্পানিকেও ঠকিয়ে $76 মিলিয়ন হাতিয়ে নিয়েছিল। 2014 সালে যখন IRS অর্থাৎ ইন্টারনাল রেভিনিউ সার্ভিস তদন্ত শুরু করে, ডিসি সোলারের আইনজীবীরা তাদের অসাধারণ দক্ষতা দিয়ে IRSকে বিভ্রান্ত করে দিয়েছিল এবং কোম্পানিকে রক্ষা করেছিল। সোলার জেনারেটরের বিক্রি কিছুই হচ্ছিল না এবং কোম্পানির পকেটে কোনো নগদ টাকা আসছিল না। তবুও তারা ইনভেস্টরদের কাছ থেকে অবিরত টাকা সংগ্রহ করছিল। কোম্পানি ইনভেস্টরদের দেখাতো যে তারা 80টি সোলার জেনারেটরের ভাড়া দেয়, কিন্তু বাস্তবে তা ছিল মাত্র 5টি। এর মাধ্যমে তারা ধীরে ধীরে ভ্যালি ন্যাশনাল ব্যাংক এবং আরও বড় বড় প্রতিষ্ঠানকে প্রতারণার শিকার করে। তবে এভাবে শেষ নয়। জেফের চতুরতা একেবারে সীমানা ছাড়িয়ে গিয়েছিল। তিনি এমনভাবে প্রতারণা করেছিলেন যে গাইকো, যা পৃথিবীর অন্যতম বৃহত্তম ইন্স্যুরেন্স কোম্পানি, সেটিও তার জালে আটকা পড়েছিল। গাইকো ছিল ওয়ারেন বাফেটের মালিকাধীন, অর্থাৎ এক বিশেষ নামকরা প্রতিষ্ঠান। এত বড় একটি কোম্পানি কিভাবে এত সহজেই প্রতারণার শিকার হলো? এর পেছনে ছিল জেফের চালাকি। তিনি টি-মোবাইল নামক বড় টেলিকম কোম্পানির একজন কর্মচারীকে ঘুষ দিয়ে একটি নকল চুক্তি সাইন করিয়েছিলেন, যেখানে দাবি করা হয়েছিল যে টি-মোবাইল 10 বছরের জন্য 1000 সোলার জেনারেটর ভাড়া নিচ্ছে। এই ডকুমেন্টটি তৈরি করে তিনি গাইকো সহ অন্যান্য কোম্পানিকে বিশ্বাসযোগ্যতা প্রদান করেছিলেন। এতে গাইকো 3 বছরের জন্য 7980 সোলার জেনারেটর কিনে নেয়, যার মূল্য ছিল $1.2 বিলিয়ন। এভাবে প্রথম দিকে গাইকো কিছু লাভ পায়, কারণ তারা 30% ট্যাক্স বাঁচাচ্ছিল, অর্থাৎ $377 মিলিয়ন ট্যাক্স বাঁচাচ্ছিল। কিন্তু আসল ঘটনা ছিল তাদের পয়সা পুরনো ইনভেস্টরদের ফেরত দেওয়ার জন্য এবং লিজ পরিশোধের জন্য ব্যবহার হচ্ছিল। এদিকে জেফ তার বিলাসী জীবনযাপন চালিয়ে যাচ্ছে। তিনি বেশ কিছু বিলাসবহুল বাড়ি, গাড়ি এবং একাধিক প্রাইভেট জেট কিনে ফেলেছে। তার অত্যাধিক
বিলাসিতা আর ভোগবিলাসের কারণে ডিসি সেলারের নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং তার সবকিছু আরো দ্রুত বড় হয়ে উঠছিল। কিন্তু ভাগ্যের পরিহাস, এক সময় সবকিছু ধসে পড়ে। ডিসি সোলারের এক কর্মচারী সবকিছু ফাঁস করে দেয় এবং এর ফলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে জেফ আসলে পঞ্জি স্কিম চালাচ্ছিল, নতুন ইনভেস্টরদের টাকা নিয়ে পুরনো ইনভেস্টরদের ফেরত দিচ্ছিল। পঞ্জি স্কিম সাধারণত কিছু বছর চললেও যখন নতুন ইনভেস্টরের আশা কমে যায় তখন পুরনো স্কিম ভেঙে পড়ে। সেই সময়ই ডিসি সোলার এবং জেফের পতন ঘটে। 18ই ডিসেম্বর 2018 সালে FBI এজেন্টরা ডিসি সোলার সদর দপ্তরে অভিযান চালায় এবং সেখান থেকে প্রায় $1.7 মিলিয়ন নগদ পায় এবং পরিশেষে জেফ গ্রেপ্তার হয় এবং তার পুরো প্রতারণা কার্যক্রম ফাঁস হয়ে যায়। জেফ কারপফ এবং তার দল যে বিশাল পঞ্জি স্কিম চালাচ্ছিল তা একেবারে চমকপ্রদ ছিল। তারা দাবি করেছিল 1,77,000 সোলার জেনারেটর তৈরি করেছে, কিন্তু বাস্তবে এসব ছিল শুধু কাগজে। তাদের কাজ ছিল ইনভেস্টরদের জালি GPS ট্র্যাকার দেখিয়ে বিশ্বাস করানো যে তাদের সোলার জেনারেটর বাজারে চালু রয়েছে এবং ব্যাপকভাবে বিক্রি হচ্ছে। তবে যখন তদন্ত শুরু হয় তখন বেরিয়ে আসে যে এই GPS ট্র্যাকারগুলো আসলে সোলার জেনারেটরের সাথে যুক্ত ছিল না, বরং মাটির নিচে বিভিন্ন স্থানে রাখা হয়েছে। এত বড় প্রতারণা ধরা পড়ার পর 9ই নভেম্বর 2021-এ স্যাক্রামেন্টোর একটি ফেডারেল আদালতে জেফ কারপফকে সাজা ঘোষণা করা হয় এবং তাকে 30 বছরের জন্য জেলে পাঠানো হয়। এটি ছিল এক ধূর্ত এবং চতুর প্রতারণার কাহিনী, যেখানে মিথ্যাচার এবং জালিয়াতির মাধ্যমে হাজার হাজার ডলার হাতিয়ে নেওয়া হয়েছিল। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি যদি এই চমকপ্রদ কাহিনীটি ভালোভাবে উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে আরো অনেক মানুষ এর সাথে পরিচিত হতে পারে। আমাদের পরবর্তী ভিডিওতে আরো এমন রোমাঞ্চকর এবং চমকপ্রদ কাহিনী নিয়ে ফিরে আসবে যা আপনাকে আরো অবাক করবে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন।